দীপ্ত ছোঁয়ার মাথার দিকে তাকিয়ে বলল, ছোঁয়াকে পারলে টাক করে দে, তাহলে ওর চুল আর তোকে ডিস্টার্ব করবে না। আমার বউ আমি বুঝবো। দীপ্ত এবার তন্ময়ের দিকে আঙুল তুলে বলল, আমি যতদিন সিঙ্গেল থাকবো ততদিন তোদের প্রেম নিষিদ্ধ। আমার প্রেম ভালোবাসা হারাম, জানিস না? একজন সচেতন বন্ধু হিসেবে হারাম কাজে লিপ্ত হতে দেব না তোদের। দীপ্ত এক নাগাড়ে তার বকবক শেষ করলো। তন্ময় ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। ছোঁয়া মিটিমিটি হাসছে। তন্ময়কে ভ্রু কুঁচকাতে দেখে দীপ্ত নিজেই বলল, কি ভাই, ওভাবে তাকিয়ে আছিস কেন? তন্ময় ওর অ্যাশ কালারের শার্টের হাতা গোটাতে গোটাতে জিজ্ঞেস করলো। তুই গর্ভবতী দিন? দীপ্ত গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে বড় বড় গ্লাসের কালো সানগ্লাসটা চোখে পড়ে খানিকটা ভাব নিয়েই জবাব দিল, গর্ভবতী মানে গর্বে গর্বিত। আমি যে সিঙ্গেল এটা আমার গর্ব। তন্ময় দীপ্তর এই নায়ক জোসেফ মার্কা স্টাইল মার্কা ভাবসাব দেখে বলল, তোকে দেখতে একদম নায়ক জসিমের মতো লাগছে, কিন্তু কথা সেটা নয়। তুই কি নিজে থেকে সিঙ্গেল নাকি কাউকে পড়াইতে পারিস নাই? দীপ্ত চোখের সানগ্লাসটা খুলে বলল, দুনিয়া এদিক ওদিক হয়ে যাবে, নিজের দাম কমানো যাবে না। 100 মেয়ের কাছে রিজেক্ট হয়ে 200 মেয়েকে বলবো জীবনে অনেক মেয়েকে পাত্তা দেয়নি। এরই মাঝে মৃন্ময়ের ফোন এলো। দীপ্ত ফোন রিসিভ করেই কয়েকটা বিশ্রী গালি দিল। বলল, শালা মাদার বোর্ড কই তুই? ফোনের ওপাশ থেকে মৃন্ময় বলল, আমার বোন আজ সাথে যাবে। বোনের সামনে ভুলেও শালা বলবি না, তাহলে আমার বোনের ছেঁড়া জুতো দিয়ে তোকে পেটাবো। পিহুর প্রতি দীপ্তের একটা সফট কর্নার আছে, তবে অতটা গভীর নয়। পিহু আসবে এটা কানে পৌঁছতেই দীপ্ত খানিকটা থমকে গেল। সাথে সাথে নিজের স্বাভাবিকতা বজায় রেখে উত্তর দিল, শালাকে শালা ছাড়া আর কি বলবো? ওর নিয়ে দ্রুত আয়। দীপ্তের ফোন কেটে মৃন্ময় দুই প্যান্টের পকেটে হাত গুজে তরিদের ফ্ল্যাটের সামনে এসে ঘোরাঘুরি করছে। তরিদের ফ্ল্যাটের দরজার ছিটকিনিটা খোলাই ছিল। ঘরের ভেতর থেকে বাইরে সবকিছু দেখা যাচ্ছে। তরির নতুন মা দিশা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তন্ময়ের দিকে। মৃন্ময়কে দেখার পর থেকেই মৃন্ময়ের প্রতি আলাদা একটা অনুভূতি কাজ করে তার। তার আকার ইঙ্গিত মৃন্ময় কিছুটা টের পেলেও পাত্তা দিচ্ছে না, কারণ মৃন্ময়ের চিন্তা ভাবনায় এই ধরনের মেয়ে কখনো থাকবে না। এরই মাঝে পিহু রেডি হয়ে বেরিয়ে এলো। মৃন্ময় পিহুর হাত ধরে টেনে একটা কর্নারে নিয়ে এসে ফিসফিস করে বলল, যাইছিস তাই দেবো, একটা কাজ করে দিতে হবে। পিহু নিচু হয়ে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করতে করতে মৃন্ময়ের দিকে তাকালো। দৃষ্টিতে গভীর সন্দেহ, নিশ্চয়ই কোনো আকাম করেছে, আর সেটা ঢাকা দেওয়ার জন্যই এখন ঘুষ দিতে চাইছে। সে শাড়ির কুচিতে মনোযোগ রেখে বলল, ঘুষ খাওয়া হারাম, আমি কোনো হারাম খেতে পারবো না। তাহলে মানবতার ফেরিওয়ালা হয়ে একটা কাজ করে দে। পিহু এবার সোজা হয়ে দাঁড়ালো। মৃন্ময়ের দিকে সরাসরি দৃষ্টি রেখে বলল, কি অকাম করেছো? মৃন্ময় তরিদের ঘরের দিকে তাকিয়ে বলল, হয়েছে, তোরই নামের একটা মেয়ে আছে না, ও সারা দিন একাকী ঘরে পড়ে থাকে। আবার মনে হয় ওকে সাথে নিতে পারলে ওর ভালো লাগতো, সাথে নিতে পারলে ওর ভালো লাগতো। পিহুর আর বুঝতে বাকি নেই, ডাল মে কুছ তো জরুর কালা হে। তার ভাই যে তরির প্রেমে হাবুডুবু খাচ্ছে তা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। পিহুকে ডাগর ডাগর চোখে তাকিয়ে থাকতে দেখে মৃন্ময় বলল, ওর বাপ ওকে সহজে ছাড়বে না। তুই গিয়ে বল তোরিকে আমাদের সাথে যেতে দিন। আপনাদের নতুন বিয়ে হয়েছে, একটু কোয়ালিটি টাইম কাটানোর প্রয়োজন। এসব বলে পিহু মুখ বাঁকিয়ে বলল, তুমি গিয়ে বলো, আমি কেন? পিহুর মাথায় একটা চাটি দিয়ে বলল সে, তার মেয়েকে একটা জোয়ান ছেলের সাথে ছাড়বে? তুই মেয়ে মানুষ, তোর সাথে ছাড়বে? পাম্পট্টি দিয়ে নিয়ে যায়। পিহু চোখ মুখ ঘুচিয়ে তরিদের ফ্ল্যাটের দরজায় উকি মারল। ওদের ডাইনিং এই তরি কাজ করছিল। পিহু তরিকে দেখে মৃদু হেসে বলল, কি করছে পিচ্চি মেয়েটা? তরির মুখে অমায়িক হাসি ফুটল পিহুকে দেখে। হাতের কাজ ফেলে পিহুকে বলল, বসুন আপু। এই সময় তরির বাবা মা দুজনেই ডাইনিং এ প্রবেশ করলেন। পিহু আমতা আমতা করে তরির বাবাকে বলল, ভাইয়া, একটা কথা ছিল। তরির বাবা স্বভাব সুলভ হেসে জবাব দিলেন, কি কথা? আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, সাথে তরিকেও নিয়ে যাচ্ছি। আপনাদের নতুন বিয়ে হয়েছে, নিজেদের মতো করে সময় কাটান আপনারা। সাথে সাথেই দিশা বলে উঠল, আমিও যেতে চাই। দিশা ভাবছে মৃন্ময় তো যাবে সাথে, তাহলে মৃন্ময়ের সাথে সময় কাটাতে পারবে। পিহুর আর সেটা বুঝতে বাকি নেই। সে চালাকি করে বলল, আমি আর তরি যাচ্ছি। ভাইয়া গেলে ভালো হতো, এতগুলা সুন্দরী মেয়ে দেখে শুনে রাখতে পারতো। দিশা খুব আগ্রহের সাথে জিজ্ঞেস করলো,
মৃন্ময় যাচ্ছে না? আচ্ছা, তাহলে তরিকে নিয়েই যাও। পিহু মৃদু হেসে তরিকে বলল। যাও রেডি হও। তরি সিম্পল সাদামাটা একটা ড্রেস পরে রেডি হয়ে এলো। পিহুর সাথে ঘর থেকে বের হলো। তরি বের হতেই চোখে চোখ পড়ল মৃন্ময়ের সাথে। মৃন্ময় সিঁড়ির হাতল ধরে দাঁড়িয়ে মাথার পেছনে চুল চুলকাচ্ছে, ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। তরি সিঁড়ির কাছে মৃন্ময়ের কাছাকাছি যেতেই মৃন্ময় বলল। মার্শাল্লাহ, রাতের পরই দিনের আলোয় ধরা দিয়েছে। তরির মুখের সামনে চুলগুলো কানে নিচে গুজতে গুজতে বলল। ধন্যবাদ কাকু। মৃন্ময় ধপাস করে সিঁড়িতে বসে পড়ল, বলল। বিষ হবে, কালো বিষ, গোলাপি বিষ, খয়েরি বিষ। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দীপ্ত। দুই আঙুলের মাঝে চেপে রেখেছে জ্বলন্ত সিগারেট, নাক দিয়ে গল গল করে ধোঁয়া ছাড়ছে। তখনই খানিকটা দূরে দৃষ্টি পড়ল। শাড়ি পরিহিতা একজন রমণী তার দিকেই এগিয়ে আসছে। হলুদ রঙের শাড়ির কুচি দুই পায়ের সাথে বাড়ি খেতে খেতে তার দিকেই এগিয়ে আসছে সে। দীপ্ত চোখ তুলে তাকালো। চোখের তারায় চিকচিক করছে শ্যামবর্ণের গোলাকার মুখের আকৃতি পিহু, যার ঠোঁট জুড়ে ভরাট লাল রঙা লিপস্টিক। এই শ্যামবর্ণের মুখখানা দেখলেই দীপ্তের স্মন্দনে কিছু একটা নাড়া দেয়। কি হয় সে জানে না, হয়তো অনুভূতি খুব একটা গাঢ় নয়, তাই গভীর কিছু উপলব্ধি হয় না। মুহূর্তের মাঝেই নজর গেল পিহুর হাত ধরে রাখা সাদামাটা সাজগোজের পিচ্চি মেয়েটার দিকে। কে এই মেয়েটা? নিশ্চয়ই ওদের আত্মীয় টাত্মীয় কিছু একটা হবে। পেছনেই মৃন্ময় প্যান্টের পকেটে হাত গুজে হেঁটে আসছে। মৃন্ময়ের চোখের দৃষ্টি সোজা মেয়েটির দিকে নিবন্ধ। দীপ্ত দূর থেকেই তা খেয়াল করলো। মৃন্ময়ের মতো বেখেয়ালি ছেলে এত মনোযোগ দিয়ে এর আগে কখনো কাউকে দেখেনি। চোখের নজরে অন্যরকম দেখাচ্ছে। দীপ্ত তন্ময়কে ডেকে বলল। তন্ময়, সামনে খেয়াল কর। তন্ময় আর ছোঁয়া আগেই রেখেছে ওরা আসছে, তাই উত্তর দিল। হ্যাঁ দেখলাম, মনে হচ্ছে নতুন বিয়ে করেছে, তাই বউ রেখে আসতে কষ্ট হচ্ছিল। মেয়েটাকে দেখ আর মৃন্ময়ের চোখের দিকে নজর রাখ। সোজা মেয়েটার দিকে তাকিয়ে হাঁটছে। ভাই, সামথিং ইজ রং। তন্ময় অত্যন্ত বিচক্ষণ ছেলে। সে মৃন্ময়ের চোখের চাহনি দেখেই যা বোঝার তা বুঝে নিল। মৃন্ময়ের বর্ণনার সাথে মেয়েটির শতভাগ মিল। মৃন্ময় তো এমনই একটা মেয়ের কথাই বলেছিল, যে কিনা সহজ সরল সাধারণ। মেয়েটির চোখ মুখের আকৃতি বলে দিচ্ছে এই মেয়েই সেই মেয়ে। তন্ময় দীপ্ত আর ছোঁয়ার উদ্দেশ্যে বলল। মনে হচ্ছে ভাবি খুঁজে পেয়ে গেছি। ওরা আস্তে আস্তে গাড়ির কাছাকাছি চলে এলো। পিহুর আগে থেকেই সবার সাথে পরিচয় আছে, তাই এসেই সবার সাথে কুশল বিনিময় করলো। তন্ময়কে বলল। কেমন আছেন ভালো ভাইয়া? সোয়াপু কেমন আছেন? ওরা দুজনেই একসাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। দীপ্তের দিকে আর চোখে তাকালো একবার, কিছু একটা বলতে যাবে তার আগেই দীপ্ত বলল। আমাকে জিজ্ঞেস করবে না এতদিন কেমন ছিলাম? পিহু মুখ বাঁকিয়ে উত্তর দিল। কেন, এতদিন কি মঙ্গল গ্রহে ছিলেন যে জিজ্ঞেস করবো এতদিন কেমন ছিলেন? দীপ্ত মুখখানা মলিন করে বলল। আজ কেমন আছি এটা তো জিজ্ঞেস করো। জিজ্ঞেস করার সময় তো দিবেন নাকি? তার আগেই তো বকবক করা শুরু করে দিয়েছেন। দীপ্ত এবার রসিকতার সাথে উত্তর দিল। থাক, তোমাকে আর জিজ্ঞেস করতে হবে না। গত রাতে ভালো ছিলাম না, কারণ গরমে ভালো ঘুম হয়নি। এর আগেও কয়েকদিনও ভালো ছিলাম না। তা এখন কেমন আছেন? ভালো নাকি খারাপ দীপ ভাই? দীপ্ত বিড়বিড় করে বলল। তোর বাপের সম্পত্তি ভাগ কি কোনোদিন চেয়েছি বোন? আমাকে ঘন ঘন ভাই ডাকিস কেন তুই? দীপ্ত বিড়বিড় করছে, তার মাঝেই তন্ময় প্রশ্ন করলো। এত লেট হলো কেন? মৃন্ময় দিব্যি সুন্দর করে দোষটা পিহুর দিকে ঠেলে দিল। সে পিহুর দিকে তাকিয়ে বলল। বুঝিস না, সাথে মহিলারা আসছে, ওদের সাজগোজের জন্য দেরি হলো। পিহু চোখ রানিয়ে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল। কি বললি তুমি? আমার সাজগোজের জন্য দেরি হয়েছে? আমি কি আসল কাহিনী বলে দিব? মৃন্ময় চোখের ইশারা করে বলল। না, বলিস না। এই সময় ছোঁয়া বলল। পিহু মেয়েটাকে ভারী মিষ্টি দেখতে। ছোঁয়ার কথা শুনে দীপ্তও বলল। আসলেই তো মেয়েটা খুব মিষ্টি দেখতে। আমাদের আত্মীয় হয়। তাহলে তো আমাদেরও আত্মীয় হয়। সম্পর্কে আমাদের কি হয়? ছোট আপু নাকি? কি? মৃন্ময় তোর কি হয়, বোন?
তোর বোন হলে আমরাও বোন ডাকবো। মৃন্ময় চটজলদি উত্তর দিল। ইম্পসিবল, ও আমার বউ। তরি মৃন্ময়ের কথা শুনে তার দিকে ভ্রু কুচকে তাকালো। তন্ময় বলল। কি বললি? বউ? মৃন্ময় মাথার পেছনে হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল। একটা সেন্টেন্স তো শেষ করতে দিবি তোরা, হ্যাঁ? বলতে গেলাম বোন হতে যাবে কেন? আমার তো বোন নামক শাকচুন্নি আছে। আর একটা শাকচুন্নি দিয়ে কি করবো, হ্যাঁ? দ্বীপের তো আর বোন নেই, তাই ওই দ্বীপের অফিসিয়াল বোন, একদম মায়ের পেটের আপন বোন, একদম মায়ের পেটের আপন বোন। বলেই তরির দিকে তাকিয়ে বলল। তোমার কি তাকে ভাই হিসেবে মেনে নিতে আপত্তি আছে পিচ্ছি? ও আগে কালা ছিল, এখন ক্রিম ট্রিম মেখে ফর্সা হয়েছে। দীপ্ত কপাল কুঁচকে দুই চক্ষুর মনিদয় বড় করে মৃন্ময়ের দিকে তাকিয়েই আছে। কিভাবে তাকে পচানো হচ্ছে সেটাই দেখছে আর কি। তরি মৃদু হেসে জবাব দিল। ভাই ডাকতে আপত্তি থাকবে কেন? তা তোর কি হয় মৃন্ময়, সেটা তো বল। মৃন্ময় কিছু বলার আগেই তরি বলল। কাকু, আপনি আমার কাকু হন। মৃন্ময়ের ফিলিংসের দফা রফা হয়ে গেল। মুখখানা একদম ফ্যাকাশে হয়ে এলো। দেখতে কেমন যেন বোকাশোকা দেখাচ্ছে। দীপ্ত, তন্ময়, ছোঁয়া, পিহু সবাই উচ্চস্বরে হেসে উঠে বলল। হে হে, মৃন্ময়ের ভাতিজি পেয়ে গেছি। মৃন্ময়কে জব্দ করার মতো একটা ধারালো অস্ত্র ওরা খুঁজে পেয়েছে এবার। সবাই মিলে গাড়িতে উঠল। মৃন্ময় ড্রাইভারের পাশে বসলো। একদম পেছনে ছোঁয়া আর তন্ময়, মাঝের সিটে পিহু, তরি আর দীপ্ত বসেছে। দীপ্ত তরির সাথে গল্প করতে করতে যাচ্ছে। দীপ্ত যে তরির সাথে গল্প করছে এটা মৃন্ময়ের একদম সহ্য হচ্ছে না। গাড়ি খানিক দূর গেলে মৃন্ময় ড্রাইভারকে বলল। হয়েছে, গাড়িটা থামান তো। ড্রাইভার গাড়ি থামালে মৃন্ময় কিছুক্ষণের জন্য বাহিরে গেল। একটা প্যাকেট সহ ফিরে এসে দীপ্তকে বলল। যা, সামনে সিটে যা। দীপ্ত আন্দাজ করতে পেরে বলল। কেন কাকু? মৃন্ময়ের কাটা ঘায়ে যেন নুনের ছিটা লাগলো। দীপ্তের হাত ধরে সিট থেকে নামিয়ে নিজে গিয়ে বসে পড়ল দীপ্তর সিটে। দীপ্ত বাধ্য হয়ে ড্রাইভারের পাশে সিটে গিয়ে বসলো। সারা অধীর আগ্রহে বসে আছে ওর বন্ধুদের জন্য। ওরা আসলে তবেই মেহেন্দির অনুষ্ঠান শুরু হবে। আজ সারা দিন সে কিচ্ছু খায়নি। একদিকে ক্ষুধায় মরে যাচ্ছে, ওইদিকে মনের অবস্থাও ভালো নয়। দুই মিলিয়ে মেজাজ যেন আরো খিটখিটে হয়ে আছে। এরই মাঝে পাশের ভাষার একজন এসে সারাকে দেখে বলেছেন। সারা চোখ কপালে তুলে ভয়ানক বিরক্তিকর মুখভঙ্গিতে তাকিয়ে আছে মহিলাটির দিকে। মহিলাটি যে রীতিমতো তাকে তেল দিচ্ছে সেটা বুঝতে আর তার বাকি রইল না। এমন আলগা পীড়িত সারার কখনোই পছন্দ নয়। এমন অনেক মানুষ আছে, তাদের সাথে দেখা হলেই বলবে এমন শুকিয়ে গিয়েছো কেন, শরীরের এমন হাল কেন। সারা বরাবরই এরকম মানুষদের মুখের উপরে উত্তর দেয়। মহিলাটিকে বলল। আপনি আমাকে মোটা দেখেছিলেন কবে আন্টি? আমি তো জন্ম থেকে স্লিম, বরং লাস্ট 2 মাসে আমার ওজন বেড়েছে 5 কেজি। আমাকে আমাকে কালো বলছেন কি দেখে? আমি আগেও ফর্সা ছিলাম, এখনও ফর্সা, বরং এখন আরও আগের চেয়ে বেশি ফর্সা হয়েছি। কারণ এখন আমি ব্র্যান্ডেড ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার করি, মাসে মাসে ফেসিয়াল করি, আর এখন আমার মুখে দামি হলুদের মেকআপ করা, দেখতে একদম পুতুলের মতো লাগছে। মহিলাটির মুখের উপর একদম ঝামা ঘষে দিল সারা। পাশের কয়েকজন মুখ চেপে হাসছে। সারার মা এসে সারাকে ধমক দিয়ে বলল। ভাত খাওয়ার অত ইচ্ছা আমারও নেই, আমাকে নিয়মিত পিৎজা আর বার্গার দিলেই হবে। সারার আম্মু সারাকে বলল। আম্মু উনি উপরে তেল দেয়, আড়ালে বদনাম করে, এই জন্য এমন করলাম। তুমি এই কুট্টি মহিলাকে কেন দাওয়াত দিয়েছ? উনি পাড়ার সব অবিবাহিত মেয়েদের বলে বুড়ি, বিয়ে হচ্ছে না, আরও অনেক কিছু। মানুষের ওপর আলগা পীড়িত করে আর তার আড়ালে বদনাম করে। সারা মুখ বাঁকিয়ে বলল। দেখাতে হবে মেয়েটা, দেখতে হবে না মেয়েটা কার পেট থেকে ডাউনলোড হয়েছি সেটা দেখো আগে। সারার আম্মুর দুই ঠোঁটের মাঝ বরাবর খানিকটা ফাঁক হয়ে গেল। হাঁ করে তাকিয়ে রইলেন তিনি মেয়ের দিকে। এই মেয়ে তো তাকেও ছাড়ছে না, শ্বশুর বাড়িতে গিয়ে যে কি করবে। এমন সময় হাজির হলো ছোঁয়া, তন্ময়, মৃন্ময়, দীপ্ত, পিহু আর তরি। মৃন্ময় ফোনে আগেই তরির ব্যাপারে জানিয়েছে, তাই তরিকে দেখে চিনতে অসুবিধা হয়নি সারার। সে তরিকে দেখেই কোনো ভনিতা ছাড়াই বলল। এই প্রিটি গার্ল নিশ্চয়ই তরি।
তরি মৃদু হেসে জবাব দিল। হ্যাঁ, আমাকে চিনেন আপনি? তবে তাকে এত সহজে চিনে ফেলার জন্য দারুণ অবাক হলো। তরির মনে এক গাদা প্রশ্ন। কি ভাবছো আমি কিভাবে তোমায় চিনলাম? তরির অবাক ভাব একটুও কমেনি। সে অবাক হয়েই উত্তর দিল। জি। সারা মশকরা করে বলল। আগের জন্মে তুমি আমার বোন ছিলে। ওদের কিছুক্ষণ গল্প স্বল্পের পর শুরু হলো সারার মেহেন্দির অনুষ্ঠান। সবাই মিলে সারাকে চেপে ধরেছে বরের ছবি দেখানোর জন্য। সারা বলল, কাল তো আসবেই, তখন না হয় দেখিস। এত ঢং না করে ছবি রাখা ফটাফট। মাথায় যে চুলটুল নেই তা বোঝাই যাচ্ছে। নিশ্চয়ই বয়স 70 থেকে 80 হবে। হ্যাঁ, আমাদের সমস্যা নেই। আমরা ঠিকই দুলাভাই ডেকে ডেকে মুখের ফেনা তুলে ফেলবো। মুখের ফেনা তুলে ফেলবো। সারা তবুও ছবি দেখাতে নারাজ। সে কোনোভাবেই ছবি দেখাবে না। এক বাক্যে বলে দিয়েছে আগামীকাল সবাইকে একেবারে বর দেখতে হবে। সারার এমন তেরামি দেখে ছোঁয়া বলল, তোর বর কেড়ে নেওয়ার এক বিন্দু ইচ্ছা আমার নেই, তাও তুই ছবিটা দেখা। এ সময় মেহেন্দি ডিজাইনার করার মেয়েটা বলল। সারা মেয়েটির দিকে তাকিয়ে মুখ মোচড়াতে মোচড়াতে বলল, নামটাম লেখা লাগবে না, আপনি ডিজাইন করুন। দিলদার লিখে দিন। দিলদার ওর বরের নাম। টাইটেল দিন জুকার দিলদার। তন্ময় হাসি আটকানোর জন্য রীতিমতো যুদ্ধ চালাচ্ছে। ফট করে মৃন্ময় বলে উঠল, জসিম, তোর বরের নাম জসিম। আপনি জসিম লিখে দিন। লটারি জিতে বড়লোক হয়ে যেতে পারবে। সারা এইবার মৃন্ময়ের দিকে চোখ পাকিয়ে তাকালো। এমন সময় সারার ফোন বেজে উঠল। সবাই ফোনের দিকে তাকিয়ে রইল। সেখানে লেখা রয়েছে রোশন সিদ্দিকী। তন্ময়ের নাম্বারটা মুখস্থ ছিল। নাম্বারটা দেখেই চোখ কপালে উঠল তার। সে সাথে সাথে সারাকে প্রশ্ন করলো, রোশন স্যার তোকে কল দিচ্ছে কেন? কাহিনী কি, জলদি বল। মৃন্ময় ফোনটা রিসিভ করে লাউডে দিয়ে সারার মুখের সামনে ধরে বলল, কথা বল, দেখি কি বলে স্যার তোকে। সারা যেন এখন একজন আসামি। সে মুখ কাচুমাচু করে সবার দিকে তাকিয়ে মিনমিন স্বরে হ্যালো বলল। ফোনের ওপাশ থেকে রোশন বলল, তোমার বন্ধুরা এসেছে সবাই? সারার চোখ তার বন্ধুদের দিকেই চেয়ে আছে। এমন ধরা সে জীবন নেও খায়নি। মিহি কণ্ঠে বলল। হ্যাঁ এসেছে, এখন রাখি। রোশন ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ছেড়ে কেমন যেন আকৃষ্ট করা কণ্ঠে বলল, এত তারা কিসের? বন্ধুদের পেলে তো আর কিছুই খেয়াল থাকে না তোমার। কিছু বলবেন? যেহেতু আগামীকাল তুমি আমার বাড়িতে আসছো, সিদ্দিকি বাড়ি তোমাকে হ্যাপিলি ওয়েলকাম করতে ওয়েট করছে। সো আজ তুমি কিছু চাও আমার কাছে? ছোঁয়া ফোন মিউট করে বলল, বল যে হাতে মেহেন্দি লিখুন সারা আমার বউ। হ্যাঁ আপু বলেন। সারা ফোনটা মুখের কাছে এনে বলল, দামি কিছু চাই না আপনার কাছে। আপনার টাকা খরচ হোক, আমি তা চাইছি না। শুধু হাতে মেহেন্দি দিয়ে লিখুন সারা আমার বউ, সারা আমার বউ, আর আমি সারার জামাই। কথাটা রোশনের কর্ণকুমরে যেতেই তার ভ্রুযুগল সুচালো হয়ে গেল। যেন আকাশ থেকে পড়ে প্রশ্ন করে উঠল। হোয়াট? কেন শোনেননি? রোশনের রোমান্টিক মুডের দফারফা হয়ে গেল। সে বিরক্ত কণ্ঠে উত্তর দিল, মাথা খারাপ? দুনিয়া উল্টে গেলেও আমি হাতে মেহেদি দিব না। সারাও কম জেদি নয়। সেও জেদি কণ্ঠে বলল, ওই হাতে মেহেন্দি না পড়াতে পারলে আকিকা গিয়ে আমার নাম পরিবর্তন করে রাখবো। চিত্রনায়িকা ময়ূরী। রোশন ফোনের ওপাশ থেকে খানিকটা টেনে টেনে বলল, তোমার পছন্দের নায়িকা বুঝি? আমার পছন্দের কেন হতে যাবে? আপনার পছন্দের নায়িকা। আমার পছন্দ এত ন্যারো নয়। রুচিসম্মত এবং মানসম্মত জিনিসই আমি পছন্দ করি। সারা এবার খুব প্রাউডলি বলল। তার মানে আমিও মানসম্মত চিনি। এ কথা শুনে রোশন বলল, তুমি জিনিস নাও, তুমি আমার বউ। বাই দ্য ওয়ে, মেহেদি তুমি আমাকে কখনোই পড়াতে পারবে না। তোমার নাম পরিবর্তনের জন্য রুচিসম্মত নাম চয়েস করো। আকিকার গরু খাসি আমি কিনে দেব। রোশনের সাথে সারার বিয়ে নিয়ে সারা রাত বন্ধুদের মাঝে অনেক জল্পনা কল্পনা সহ অনেক আড্ডা হয়েছে। তন্ময়, মৃন্ময়, দীপ্ত ওরা সবাই ভীষণ খুশি। সারার জন্য উপযুক্ত একজন পাত্র পাওয়া গিয়েছে। ওদের আনন্দ যেন আরো 4 গুণ হয়ে গিয়েছে। চারিদিকে বিশাল বড় বড় 4টা বক্স বাজছে।
সেই বক্সে সব হিন্দি গান চলছে। গানের তালে তালে স্টেজে উঠে নাচছে এক একজন। তন্ময়, মৃন্ময় এবং দীপ্তের পরনে একই রঙের পাঞ্জাবি পরা, দেখে 3 যমজ ভাই বলে মনে হচ্ছে। মৃন্ময় আর দীপ্ত ওরা দুজনেই যথেষ্ট একটা আসর মাতিয়ে রাখতে। সব মেয়েদের পরনে গায়ে হলুদের শাড়ি, শুধুমাত্র তরির পরনে সিম্পল একটা সালোয়ার কামিজ। মৃন্ময় পিহুকে ইশারা করে ডেকে নিয়ে শাড়ির প্যাকেট পিহুর হাতে দিয়ে বলল। এটা তরিকে পরিয়ে দে। পিহু চোখ বড় বড় করে মৃন্ময়কে ডেকে বলল, কোনোদিন তো আমাকে একটা শাড়ি কিনে দিলে না ভাইয়া। তোকে শাড়ির দোকানের কর্মচারী দেখে বিয়ে দেব, শাড়ির অভাব তোর কোনোদিনও হবে না, দেখে নিস। পিহু চোখ গরম করে জায়গা পরিবর্তন করলো। সে তরিকে ডেকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল, সাথে হালকা সাজগোজ। এতেই যেন তরিকে ভীষণ মায়াবী লাগছে। মৃন্ময় সারা রাত ভরে যেন তরিকেই দেখে যাচ্ছে। ছোঁয়া তন্ময়কে ইশারা করে বলল, দেখ, মৃন্ময় সারাক্ষণ তরিকেই দেখছে। তন্ময় সাথে সাথে ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়ার চোখের দিকে তাকিয়েই রইল সে। তন্ময়কে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে ছোঁয়া বলল, হচ্ছেটা কি তন্ময়? ওভাবে তাকিয়ে থাকলে কিন্তু অস্বস্তি লাগে। তন্ময় ফিসফিস করে বলল, আমি যে 8টা বছর ধরে তোকে দেখছি, কখনো চোখের দৃষ্টি এদিক সেদিক করিনি। তোর তো সেদিকে খেয়ালই নেই। ছোঁয়া ফিসফিসিয়ে বলল। চুপ না মা, লজ্জা করছে। পরের দিন দুপুর, বিয়ে পড়ানো শেষ, যাত্রী সহ সবার খাওয়া দাওয়াও শেষ। তন্ময়রা সবাই এক টেবিলে খেতে বসেছে। ওদের টেবিলে সবার প্লেটে রোস্টের লেগ পিস পড়লেও তরির প্লেটে পড়েনি। ভাগ্য ভালো, মৃন্ময়ের প্লেট লেগ পিস গেছে, না হলে কার প্লেট থেকে এক্সচেঞ্জ করতো তার ঠিক নেই। ছোঁয়া, প্লেট ছাড়া আর কার প্লেট? সারা তো মরে গেলেও লেগ পিস দেবে না। লেগ পিসে কি খায় শুনি? বিয়ে খেতে আসি তো রোস্টের লেগ পিস খেতে। এরই মাঝে মৃন্ময় ঘটালো অদ্ভুত একটা ঘটনা। নিজের ভীষণ পছন্দের লেগ পিসটা সে তরির প্লেটে তুলে দিয়ে বলল, আমি লেগ পিস খাবো না, তুমি খাও, তুমি খাও। তরি মায়া ভরা গোল গোল চোখে মৃন্ময়ের দিকে তাকালো। এই চাহনি যেন মৃন্ময়ের স্পন্দন থমকে দেয়। কি ভীষণ মায়া! জীবনে তোমার জন্য লেগ পিস খেতে পারিনি, আর সেই তুমি কিনা তোমার প্লেটে লেগ পিস তুলে দিলে। মৃন্ময় খুব মলিন কণ্ঠে বলল, আজ খেতে ইচ্ছে হচ্ছে না। বুঝতে আর কিছু বাকি নেই। মৃন্ময়ের সমস্ত অনুভূতিতে পানি ঢেলে এরই মাঝে তরি বলল, আমি খাবো না কাকু। দীপ্ত আর তন্ময় দুইজনে এবার বিকট শব্দে হেসে উঠে মৃন্ময়ের দিকে তাকালো। ওদের হাসি মৃন্ময়কে যেন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। সে কটমট করে তরির দিকে তাকিয়ে বলল, লেগ পিস খাবে না ভালো কথা, আমার কলিজাটা চিবিয়ে খাও। তাও আর চাচা চাচা কইরো না, তোমার পায়ে ধরি, তোমার হিটলার বাবারও পায়ে ধরি। আবারও খাবার টেবিলে ওরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ঘণ্টাখানেকের মাঝেই বিয়ের গাড়ি পৌঁছে গেল সিদ্দিকি বাড়ির সদর দরজায়। সম্পূর্ণ একটা অচেনা জায়গা, অচেনা মানুষ এবং নতুন পরিবেশের মুখোমুখি হলো সারা। প্রতিটা মেয়েরই বোধহয় এই জার্নিটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ানক জার্নি। গাড়ি থেকে সারাকে নামানোর সাথে সাথে মানুষের ঢল নামলো নতুন বউ দেখার জন্য। চারিদিক থেকে গোটা বিশাল ক্যামেরা সারার সামনে। সবাই যে যার মতো ছবি তুলতে ব্যস্ত। সারার বেশ অস্বস্তি হচ্ছে, আবার লজ্জাও করছে। রোশনের আম্মা মিষ্টি আর শরবত হাতে দাঁড়িয়ে আছেন ছেলের বউকে বরণ করার জন্য। পরপর কয়েকজন গালে চিনি দিচ্ছে আর বলছে বউয়ের কথা যেন মিষ্টি হয়। রোশন থম মেরে দাঁড়িয়েই রয়েছে, তার বেশ অসহ্য লাগছে। চোখ মুখ দেখেই তা বেশ বোঝা যাচ্ছে। রোশনের কাছে মনে হচ্ছে এগুলো যেন একটা মেয়েকে রীতিমতো টর্চার ছাড়া আর কিছুই নয়। রোশন দাঁতে দাঁত চেপে তার আম্মার কানের কাছে গিয়ে খুব আস্তে করে বলল, এসব ক্লোজ করো প্লিজ, আমি বিরক্ত হচ্ছি। রোশনের আম্মা জানে তার ছেলের এইসব পছন্দ নয়। এমনকি বিয়েতে গায়ে হলুদ টুকুও লাগায়নি সে, হাতে মেহেন্দি দেয়নি। মনে মনে বিড়বিড় করে বলল, এই ছেলে কি জীবনে বাচ্চা কাচ্চা হবে? বউ বরণের সময় সারা খেয়াল করলো তার থেকে বয়সে বেশ খানিকটা বড় সুন্দরী একজন মেয়ে কেমন যেন আর চোখে সারার দিকে চেয়ে আছে। তার দৃষ্টিতে ভয়ঙ্কর রকমের ঘৃণা। সারা মনোযোগে মেয়েটিকে দেখে বোঝার চেষ্টা করছে মেয়েটি কেন এভাবে তার দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, অকারণে তো আর কেউ কারো দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে না। সারা তাৎক্ষণিক ভেবে নিল এ কি তবে তার পরের প্রাক্তন। সারা পারলে এক্ষুনি রোশনের কলার ধরে জিজ্ঞেস করত, মেয়েটিকে
তার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন? সারার এমনিতেই কৌতূহল বেশি সব বিষয়ে, তবে ধৈর্য একেবারে নেই বললেই চলে। মেয়েটি কেন তার দিকে ওইভাবে তাকিয়ে আছে সেই ধৈর্যটুকুও এখন সে পাচ্ছে না। বউ বরণ শেষ হলে নতুন বউ ঘরে নেওয়ার পালা এবার। রোশনের দাদু বললেন, রোশনের ভাই ওশন বলল। লাফ দিয়ে এসে রোশনের চাচাতো ভাই বলল। কথাটা রোশনের কর্ণকুহরে যেতেই তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। পৃথিবীর সমস্ত অসহ্যকর অনুভূতি তার মাঝে এসে বাসা বাঁধল। মানে কি, তার বউ অন্য একজন কোলে নেবে? মানুষের মাঝে যেখানে বউয়ের হাত ধরাটাই রোশনের কাছে ভয়ানক এক ব্যাপার, সেখানে সাথে সাথে সারাকে পাজা কোলে তুলে নিয়ে বলল, কাউকে নিতে হবে না, আমার বউ আমিই নিচ্ছি। বলেই সোজা হেঁটে ঘরের দিকে রওনা হলো। সবাই হা করে রোশনের দিকে তাকিয়ে রইল। এই কি সেই রোশন যাকে ধরে বেঁধে বিয়ে দেওয়া যাচ্ছিল না? আজ সে নিজের বউকে কোলে করে সবার সামনে দিয়ে ঘরে নিয়ে যাচ্ছে। পুরুষ মানুষ কি তবে সত্যিই বউ পেলে পরিবর্তন হয়ে যায়? রাত 10:30 বেজে গিয়েছে। নতুন বউকে ঘিরে অনেক আনন্দ উৎসব চলছে এত সময় ধরে। রাত 11টার সময় সারাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। রোশনের ঘরের সামনে যেতেই সারার নাকে মিষ্টি বেলি ফুলের ঘ্রাণ এসে লাগলো। দরজায় বেলি ফুল দিয়ে সাজানো। দরজা খুলতেই সারার চোখ দুটো যেন মুগ্ধতায় ভরে উঠল। অনায়াসে কিঞ্চিত হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। এত সুন্দর বাসর ঘর সে আগে কখনো দেখেনি। পুরো ঘরের দেওয়ালে রজনীগন্ধা আর তাজা গোলাপ, আর খাটটা যেন সাদা বেলি দিয়ে মোড়ানো হয়েছে। এত এত বেলি ফুল পেল কোথায়? আর এত ভরাট করে বেলি দিয়ে সাজালোই বা কিভাবে? সারার ইচ্ছে হচ্ছে ঘরের মাঝে ঘুরে ঘুরে নাচ করতে। সব ক্লান্তি, সব রাগ, সব দুঃখ যেন এই ফুল দেখেই কেটে গিয়েছে তার। কয়েকজন মিলে সারাকে বিছানায় বসিয়ে দিয়ে চলে গেল। সারার ইচ্ছে হচ্ছে প্রচুর ছবি তুলতে, কিন্তু চারিদিকে এত মানুষ, কিভাবে ছবি তুলবে সে? ঘরে এখন কেউ নেই। সারার মোবাইলটা সারার হাতেই ছিল, সে কিছু সেলফি নিচ্ছিল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সারা তাৎক্ষণিক দরজার দিকে তাকালো, তাকিয়ে দেখলো রোশন স্যার ভ্রু উঁচিয়ে তার দিকেই তাকিয়ে আছে। সারা দ্রুত ফোনটা নামিয়ে ফেললো। মনে মনে বিড়বিড় করতে করতে বলল, আসার আর সময় পেল না, ছবিগুলো মন ভরে তুলতে পারলাম না। রোশন ঘরে ঢুকেই দরজার ছিটকিনি লাগিয়ে দিল। সাথে সাথেই সারার বুকের মাঝে কেঁপে উঠল যেন। ওই অসহ্য লোকটা ছিটকিনি কেন লাগিয়ে দিল? সারার মাথায় ভো ভো করে ঘুরে উঠল। বাসর ঘর মানে কি কি হয় সে বিষয়ে সে ভালোভাবেই জানে। বিবাহিত বান্ধবীগুলো তাকে আগেই ইচড়ে পাকিয়ে ফেলেছে। এখন কি তার সাথেও সেসব হবে? কখনোই না। সেসব পচা কাজ সে কিছুতেই করতে পারবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ যে কেন বিয়ে করে? খালি খালি এক বেটার সাথে ঘরের মাঝে দরজা লাগিয়ে শুয়ে থাকার জন্য, আর তারপর দুনিয়ার সব অকাজ কুকাজ করার জন্য। ওইসব অকাজে সারা নেই। এসব পাপি কাজ সে কিছুতেই করবে না। রোশনের হাতে একটা প্যাকেট ছিল। দরজা লাগিয়ে প্যাকেটটা সেন্টার টেবিলের উপর রেখে সারার দিকে তাকালো। সারার মুখের অবয়ব দেখে রোশন বেশ বুঝতে পারলো এই মেয়ে দুনিয়ার কথা ভাবছে। তার ভাবনার তো কোনো শেষ নেই না। নিশ্চয়ই আকাশ পাতাল অনেক কিছু ভাবা হচ্ছে এতক্ষণে। রোশন সারার দিকে আর চোখে একবার তাকিয়ে বলল, শাড়িটা চেঞ্জ করে নাও, এত ভারী শাড়ি পরে ঘুমোতে পারবে না। বলেই আলমারি থেকে কালো রঙের একটা ট্রাউজার আর সাদা টি শার্ট বের করে ওয়াশরুমে প্রবেশ করলো। মিনিট 5 পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো সারা এখনো বিছানাতেই বসে রয়েছে। রোশন চশমাটা চোখে দিতে দিতে বিছানায় গিয়ে বসলো। সারার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি চেঞ্জ করোনি? রোশনকে বিছানায় আসতে দেখে সারার বুক আবারও কেঁপে উঠল। এখন কি উনি সেসব শুরু করবেন? সারা থতমত খেয়ে বলল, কি আপনি কি এখন ঘুমাবেন? রোশন ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ল। ঘুমোতে নিষেধ করছো? সারার ইচ্ছে হচ্ছে হাজার খানিক ছবি তুলতে। এই আনরোম্যান্টিক লোক কিভাবে বউয়ের সাথে কাপল ছবি না তুলে ঘুমানোর প্ল্যান করছে? এত এত ফুল দেখলে তো এমনিতেই রোম্যান্স চলে আসার কথা মনের ভেতর। তার উপর আবার সুন্দরী বউ। অন্তত একটা সেলফি তুলে তো নিজের শেরওয়ানি চেঞ্জ করতে পারতো না। সেসব কিচ্ছু না, দিব্যি ঘুমোতে চলে এসছে। কি ভেবেছে কোনো রোম্যান্স ছাড়া অকাজ করতে চাইলেই তা সম্ভব হবে? এমনিও আমি ওনার সাথে কোনোদিন কিছু করতাম না, তার উপর এমন আনরোম্যান্টিক। রোশন গম্ভীর কণ্ঠে আবারও বলল। কি হলো? সারা বিরক্ত কণ্ঠে বলল। এই রাতে কেউ ঘুমায়? রোশন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। তাহলে কি করে?
জানেন না যখন বিয়ে করেছেন কেন? রোশন সারার দিকে খানিকটা এগিয়ে গিয়ে বলল। আচ্ছা, তুমি আমাকে বুঝিয়ে দাও কি জন্য বিয়ে করে। সারা দ্রুত বিছানা ছেড়ে নেমে বলল। কাছে আসছেন কেন? আমি ছবি তোলার জন্য বিয়ে করতে চাইতাম, অন্য কিছু না। রোশন ভ্রুযুগল উঁচিয়ে প্রশ্ন করলো। ছবি তোলার জন্য মানুষ বিয়ে করে? সারা দ্রুত কণ্ঠে বলল। হ্যাঁ করবে না কেন? আমার আইডি রিচ ডাউন, একমাত্র বিয়ের ছবি ভরসা আইডি রিচ বাড়ানোর জন্য। ফটাফট আমার সুন্দর কিছু ছবি তুলে নিন তো। রোশন চশমাটা খুলে আশ্চর্যজনক চাহনিতে সারার দিকে তাকিয়ে আছে। এমন উদ্ভট কথা কি আগে পরে কেউ বলেছে কখনো? এটা বউ নাকি বোম? সারা বিছানায় বসে ভুবন ভোলানো এক হাসি দিয়ে রোশনকে বলল। রোশন হতাশ, পুরোই হতাশ। সে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে সারার দিকে। ইতিহাসে এমন বাসর কি আদেও কোথাও হয়েছিল ইতোপূর্বে? চোখ মুখ গম্ভীর করে পকেট থেকে ফোন বের করে সারার ছবি তুলছে সে। সারা মোটামুটি 1000 খানেক ছবি তুলিয়েছে রোশনকে দিয়ে। রোশন ছবি তুলতে তুলতে প্রায় ক্লান্ত, গরমে গলা শুকিয়ে গিয়েছে তার। হাতের ফোনটা ড্রেসিং টেবিলের ওপরে রাখলো, তারপর এদিক ওদিক তাকিয়ে চোখ ঘোরালো। ফ্লোরেই পানির বোতল রাখা, পানি খাওয়ার উদ্দেশ্যে পানির বোতলের মুখ খুলল। সারা রোশনকে পানির বোতলের মুখ খুলতে দেখেই বুঝতে পারলো রোশন এখন পানি খাবে। সে দ্রুত কণ্ঠে বলে উঠল। দাঁড়ান, পানি গেল বোতলে মুখ লাগিয়ে খেলেন না, খেয়েন না। আমিও পানি খাবো। মুখ লাগিয়ে পানি খেলে আপনার থুথু চলে যাবে বোতলের ভেতরে, পরে খেতে আমার ঘৃণা করবে। সারার এমন উদ্ভট কথা শুনে রোশনের ভ্রুযুগল সূচালো হয়ে এলো, কপালের চামড়ায় ভাঁজ পড়ল কয়েকটা। সে স্থির চোখে তাকিয়ে রইল সারার দিকে, চোখে যেন তীব্র বিরক্তি। রোশনের বিরক্তির চাহনি দেখে সারা ঘন ঘন চোখের পাপড়ি ফেলে বলল। কি ব্যাপার, ওভাবে তাকাচ্ছেন কেন? আমিও পানি খাবো, সেজন্য বললাম আর কি। রোশন চোয়াল শক্ত করে বলল। ইডিয়টদের পানি আমি খাই না। বলেই বোতল উঁচু করে ঢক ঢক করে পানি খেয়ে নিল। তারপর বোতলটা সারার দিকে এগিয়ে দিয়ে বলল। নাও। সারা পানির বোতলটা হাতে নিতে ডান ভ্রু উঁচিয়ে তাকিয়ে রইল রোশনের মুখের দিকে। খুব কাছ থেকে কেউ এইভাবে সরাসরি মুখের দিকে তাকিয়ে থাকলে প্রচন্ড বিরক্ত লাগে। রোশনেরও তাই হলো। সে চোখে মুখে বিরক্তির ভাব এনে সারার দিকে ভ্রু কুচকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। সমস্যা কি? এভাবে তাকিয়ে আছো কেন? এই চশমা পরে কি কিছু ক্লিয়ার দেখেছেন? ছবি ঠিকঠাক তুলেছেন তো? রোশন গম্ভীর কণ্ঠে বলল। মানুষ চশমা চোখে পড়ে সব ক্লিয়ার দেখার জন্য, এতটুকু সেন্সও তোমার নেই? আপনি চশমা খুলে আরো কয়েকটা ছবি তুলে দেবেন। রোশন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সারার দিকে। এই মেয়ে কি দুনিয়াতে আল্লাহ এই এক পিসি পাঠিয়েছেন? সারা এইবার বোতল উঁচু করে পানি খেতে গিয়ে অর্ধেক পানি রীতিমতো নিজের গায়ে ঢেলে ফেলল, সাথে সাথে ব্লাউজ সহ শাড়িও ভিজে গেল। এজন্য সারা রোশনকেই দায়ী করলো। সে রীতিমতো বলে উঠল। পানি যদি প্রথমে আমি খেতাম তাহলে আর ভিজতাম না, সব আপনার জন্য হলো। রোশন এমন অভিযোগে সন্দিহান দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। আমি প্রথমে খেলে তো ভিজতাম না। রোশন তাচ্ছিল্য ভরে হেসে জবাব দিল। বোতলের তলায় একটু পানি ছিল, তাই ভিজে গিয়েছে। ভরা বোতলে পানি খেতে গিয়ে গোসল হয়ে যেত তোমার। সারা অমনি চেতে গিয়ে বলল। অপমান করলেন? অপমান আবার কেমনে করে? সারা থম মেরে উত্তর দিল। কথা তো অপমানের সুরেই বললেন। রোশন এবার হাত উল্টে ঘড়ি দেখে নিয়ে বলল। শিট, অনেক রাত অলরেডি, আমি ঘুমোতে গেলাম। সারা রোশনের ঘুমাতে যাওয়ার কথা শুনে বেশ খানিকটা সিরিয়াস মুডে বলল। ঘুমোতে যাবেন মানে? আমার ছবি তোলা শেষ হয়নি। এত এত ছবি তোলার পরেও যখন ছবি তোলা শেষ হয়নি শুনতে হলো, তখন রোশন তীব্র বিরক্তি প্রকাশ করে বলল। ছবি তোলা ছাড়া আর কি কাজ নেই তোমার? সারা রোশনের বিরক্ত চোখ মুখের দিকে তাকিয়ে বলল। এত বিরক্ত হচ্ছেন কেন? একসাথে 2-3টা সুবিধা তো আর নিতে পারবেন না। এমনিতেই বিয়ে করেছেন, টাকা কমানোর মেশিন। এমন কপাল কজনের হয় বলুন দেখি? রোশন দারুণ অবাক হলো, কৌতূহলী মনে প্রশ্ন ছুড়ল। টাকা কামানোর মেশিন? হাউ? সারা এবার খুব প্রাউডলি বলল। আমার 3টা অ্যাকাউন্ট আছে, বুঝলেন? রোশন বেশ অবাক হলো শুনে।
তার মাত্র একটা অ্যাকাউন্ট, অথচ সারার তিনটে অ্যাকাউন্ট। এতগুলো অ্যাকাউন্ট দিয়ে সারা করেটা কি? মনের মাঝে হাজারখানেক প্রশ্নের উকি মারল। কৌতূহলী বদনে সারার দিকে তাকিয়ে বলল, এতগুলো অ্যাকাউন্ট? বড় লোক। কোন কোন ব্যাংকে আছে অ্যাকাউন্টগুলো? সারা চোখ মুখ ঘুচিয়ে উত্তর দিল, আরে ধুর, ব্যাংক অ্যাকাউন্ট হতে যাবে কেন? একটা টিকটক অ্যাকাউন্ট, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একটা ফেসবুক অ্যাকাউন্ট। রোশনের চোখ দুটো গোল গোল হয়ে গেল। সে সারার এহেন কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না, যাকে বলে ধপাস করে আকাশ থেকে পড়া। চোখের চশমাটা খুলে সে সারার দিকে তাকালো। এত অদ্ভুতভাবে তাকালো যা প্রকাশ করার মতো নয়। মানে এমন অ্যাকাউন্ট নিয়ে গর্ব কে করে ভাই? রোশনকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে সারা বলল, ওভাবে তাকিয়ে আছেন কেন? আবার 3 অ্যাকাউন্ট থেকে যদি আপনি আর আমি মিলে কাপল ব্লগিং করি, তাও প্রচুর টাকা হবে। মানুষ ফুড ব্লগিং করেই প্রচুর টাকা কামাচ্ছে। যেমন ধরুন, আপনি শুধু ক্যামেরার সামনে এসে কয়েক কেজি চাউলের ভাত খাবেন, 200-300 ডিম, আস্ত খাসি এসব খাবেন। এরপরে কি হবে জানেন? মানুষ ফুড রিভিউয়ের জন্য ফ্রিতে আপনাকে খাওয়া দাওয়া করাবে। রোশন এবার ভ্রু কুঁচকে সারার দিকে তাকিয়ে থেকে বলল, তোমাকে বিয়ে করেছি, পাগল হতে বেশি দিন বাকি নেই আমার। বাই দ্য ওয়ে, না খেয়ে থাকলেও ঘুম পেছে খাবো না, মাইন্ড ইট। আমি ঘুমোতে গেলাম। বলেই রোশন রুমের লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রোশনকে শুয়ে পড়তে দেখে সারা বলল, আপনি লাইট অফ করে শুয়ে পড়লেন। আজ আমি সারাদিন কিছু খাইনি। আমি জানি তুমি কিছুই খাওনি। টি টেবিলের উপর বিরিয়ানি আছে, প্যাকেটটা ওপেন করে দেখো। বিরিয়ানি খাও, খেয়ে শুয়ে পড়ো। সারা হঠাৎ করেই কেমন অশান্ত থেকে শান্ত হয়ে গেল। এত কিছুর ভিড়েও যে রোশন স্যার তার খাওয়ার ব্যাপারটা মাথায় রেখেছেন, এতটুকু ভেবেই সারার মনে কিছু একটা দোলা দিয়ে উঠল। সারা বিরিয়ানি খেয়ে শাড়ি চেঞ্জ করে বিছানায় এসে রোশনের পাশে শুয়ে পড়ল। রোশন সাইড ফিরে শুয়ে আছে। সারা উকি দিয়ে দেখলো রোশন ঘুমিয়েছে কিনা। রোশন ঘুমিয়েছে বলে তো মনে হচ্ছে না। সারাই আগে কথা বলে উঠল। সে রোশনকে বলল, আপনি কি সারা রাত চশমা পরে থাকবেন? আবার চশমা নিয়ে তোমার সমস্যা কোথায়? ফুলশয্যায় কেউ চশমা পরে ঘুমায়? এটা কি ফুলশয্যা নাকি চশমা সজ্জা বুঝতেছি না। রোশন এবার সাইড ফিরে সারার দিকে ঘুরে তাকিয়ে বলল, নো, ইটস সেলফি সজ্জা। রোশন সারা দুজন দুই দিকে মুখ করে শুয়ে আছে। হঠাৎ শেষ রাতের দিকে আকাশে কালো মেঘ জমেছে, চারিদিকে মেঘ ডাকছে। মুহূর্তের মাঝে শুরু হলো ঝুম বৃষ্টি। সারা ঠান্ডা আবহাওয়ায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, কিন্তু তার শীত করছে। ঠান্ডায় হাত পা ভাঁজ করে গুটিসুটি মেরে রয়েছে সে। রোশনের ঘুম ভেঙে গিয়েছে। সে বাইরে মেঘের গর্জন শুনে উঠে বসলো। তাকিয়ে দেখলো সারা ঠান্ডায় কেমন যেন গুটিসুটি মেরে রয়েছে। রোশন বিছানা ছেড়ে উঠল। ওয়ার্ড্রপ খুলে পাতলা একটা কাঁথা নিয়ে এলো। সেটা সারার গায়ে ভালোভাবে চড়িয়ে দিল। ডিম লাইটের কৃত্রিম আলোয় সারার মুখখানা আরো উজ্জ্বল দেখাচ্ছে। রোশন পুরো ঘরে চোখ বোলালো। চারিদিকে ফুল আর ফুল, বিশেষ করে খাটটা পুরোটা যেন বেলি ফুল দিয়ে মোড়ানো। সেই খাটের মাঝে যেন আস্ত একটা ফুল ঘুমাচ্ছে। রোশন ডিম লাইটটাও অফ করে দিল। রুমের কোনায় রাখা কয়েকটা কালার মোমবাতি জ্বালানো। বাইরে যেন ক্রমশ বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে। রোশন নিজেও গিয়ে শুয়ে পড়ল। সারার সারা জীবন কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস। ঘুমের ঘরে হাত দিয়ে কোলবালিশ হাতড়াতে গিয়ে কোলবালিশের মতো কিছু একটা হাতে বাঁধলো। ওটা আসলে কোলবালিশ ছিল না, ছিল রোশন স্যার। সারা রোশনের দিকে ঘুরে শুয়ে এক পা রোশনের গায়ের উপর তুলে দেয়। তারপর রোশনকে কোলবালিশের মতো করেই শক্তভাবে জড়িয়ে ধরে নিজের কাঁথার নিচে নিয়ে নেয়। বাইরে ঝুম বৃষ্টি, আবহাওয়া শীতল। আবহাওয়া এমনিতেই উস্কানি দিচ্ছে। রোশন শরীরে কেমন যেন উষ্ণতা অনুভব করলো ঘুমের মাঝে। ঠান্ডার মাঝে নারী উষ্ণতা কার না ভালো লাগে। রোশন ও সারাকে সারার দিকে ঘুরে শুয়ে সারাকে জড়িয়ে ধরলো। দুইজনের বক্ষ, ওষ্ঠ, দেহ, মন, প্রাণ সবই মিলিত হলো। দুইজনই দুজনের উষ্ণতায় গভীর ঘুমে আচ্ছন্ন হলো। পরের দিন ঘুম ভাঙতে সকাল 7টা বেজে গেল। রোশনের ঘুম তখনও ভাঙেনি, কিন্তু সারার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙতেই নিজেকে এমন ভয়ঙ্কর ভাবে দেখে সারার চোখ কপালে উঠল। সে রোশনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, তাও দুজনে একই কাঁথার নিচে। সারা লজ্জায় যেন মরে যাচ্ছে। সে দ্রুত শোয়া থেকে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু অনুভব করলো
রোশনের শক্ত হাতে তাকে জড়িয়ে ধরে রেখেছে। সারা সোহা অবস্থায় রোশনের হাত সরানোর চেষ্টা করলো। রোশনের গায়ে সারার স্পর্শ পেতে রোশনের ঘুম ভেঙে গেল। তখনও রোশনের চোখে চশমা। ঘুম ভাঙতেই রোশন দেখলো সারা আর সে খুব ঘনিষ্ঠভাবে শুয়ে আছে। রোশন নিজেও জানে না কখন সে সারার এত কাছাকাছি এসেছে। সারা লজ্জায় যেন মরে যাচ্ছে এমন অবস্থায় নিজেকে দেখে গায়ের কাঁথা টান দিয়ে ফেলে দ্রুত উঠে বসলো। তাকিয়ে দেখলো গায়ে ওড়না নেই, অথচ রোশন তার দিকে ঝিম ধরে তাকিয়েই আছে। সারা বড় বড় চোখে একবার খাটের নিচে আর একবার রোশনের দিকে তাকাচ্ছে। এইভাবে তারা বস্ত্রহরণ কি এই ভদ্রলোক করলো? সারা দ্রুত বিছানা ছেড়ে নেমে ওড়নাটা তুলে গায়ে পেঁচিয়ে আর অগ্নি চোখে রোশনের দিকে তাকিয়ে বলল, আপনি এত চরিত্রহীন কেন ঘুমের ঘরে আমার সাথে? ছি ছি ছি। রোশন চোখের চশমা খুলে উঠে বসলো। সারার আপাদ মস্তক ভালোভাবে তাকিয়ে দেখে নিয়ে বলল, ইউ আর মাই ওয়াইফ, সো চরিত্রহীনের কিছু হয়নি এখানে। তাই বলে আমার পারমিশন ছাড়া করবেন? রোশনের দুই ভ্রু কুঁচকে এলো সারার কথা শুনে। কি করার কথা বলছে সারা? রোশন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। কি করেছি? সারা রোশনের দিকে তাকিয়ে দেখলো সে উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে তার দিকে চেয়ে আছে। রোশনের চাহনি সারাকে লজ্জা দিল, ভীষণ লজ্জা। এই মানুষটা কি জানে না সে কি করার কথা বলছে? বুঝেও আবার প্রশ্ন কেন করছে? সারা এবার বিস্ফোরিত কণ্ঠে বলল, কি করেছেন জানেন না? কি জন্য একটা ছেলে একটা মেয়েকে গভীর নিশীথে জড়িয়ে ধরে জানেন না? রোশন বিছানা ছেড়ে উঠে এসে সারার সামনে স্ট্রং হয়ে দাঁড়ালো। ট্রাউজারের দুই পকেটে দুই হাত গুজে কপালের চামড়ায় ভাঁজ ফেলে বলল। হাউ লেম। সারা এবার রোশনের দিকে এক আঙুল লুচিয়ে অগ্নি চোখে তাকিয়ে বলল, আপনি করতে পারেন আর আমি বললেই লেম? রোশন এবার বিরক্তি কণ্ঠে বলল, আমি যদি বলি ঘুমের ঘরে একজন শিক্ষকের থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করেছো তুমি? সারা চোখ কপালে তুলে বলল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছি, এই ধরনের মেয়ে আমি নই, বুঝেছেন? তাহলে ঘুমের ঘরে আমাকে ওভাবে জড়িয়ে ধরেছিলে কেন বারবার? আমি কি তোমাকে জড়িয়ে ধরেছি একবারও? সারার মাথায় এইবার চক্কর দিয়ে উঠল। লজ্জায় যেন কান দুটো কাটা যাচ্ছে তার। সে কিনা গিয়ে রোশন স্যারকে জড়িয়ে ধরেছিল। সারা কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না। তবে তর্কে তো হারা যাবে না। দ্রুত তোতলানো কণ্ঠে বলল, মানে আমি জড়িয়ে ধরেছি সেটা আপনি জানেন, তো তখন কিছু বলেননি কেন? রোশন গম্ভীর কণ্ঠে বলল, জাস্ট শাট আপ, ফ্রেশ হও। এরই মাঝে কে যেন দরজায় টোকা দিল। রোশন গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলেই দেখলো তার 8 বছরের ফুফাতো বোন দাঁড়িয়ে আছে। রোশন বলল, আয় ভেতরে আয়। মেয়েটি ভেতরে এসে সারার হাত ধরে বলল। সারা মৃদু হেসে বলল, আমি একটু ফ্রেশ হয়ে নিই। সারা ওয়াশরুমে গেল, ব্রাশ করলো, টাওয়াল দিয়ে হাত মুখ মুছে তারপর মেয়েটির হাত ধরে বাহিরে গেল। বাহিরে নতুন বউয়ের জন্য সবাই অপেক্ষা করছে। বাসায় আত্মীয় পাড়া প্রতিবেশী সবাই আছে। সারার চেহারা দেখে সবাই হা করে তাকিয়ে আছে। বলতে গেলে পাড়ার সবাই মুগ্ধ নতুন বউ দেখে। রোশনের আম্মা রান্নাঘরেই আছেন। বারান্দায় সারাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। রান্নাঘর থেকে উকি মেরে রোশনের আম্মা কিছু একটা ভেবে সারার হাত ধরে টেনে রান্নাঘরে নিয়ে গেলেন। সারা বুঝে উঠতে পারলো না তাকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছে কেন। সারা চুপচাপ আছে, কিছুই বলল না। রোশনের আম্মা সারাকে রান্নাঘরে নিয়ে বললেন, এত বেলা করে কেউ ঘুম থেকে ওঠে? নামাজ পড়ার অভ্যাস নেই তাই না তোমার? সারা মিহি কণ্ঠে বলল, মানে আম্মা, ঘুমোতে দেরি হয়েছে আর ক্লান্ত ছিলাম। নামাজ পড়ো না তুমি? সারা শান্ত গলায় বলল, মাঝে মাঝে কামাই যায়। ঠিক কামাই দিবা না। আছে। রোশনের আম্মা বিরক্ত কণ্ঠে আবারও বললেন, বাড়ির বউয়েরা কখনোই এত বেলা করে ঘুম থেকে ওঠে না। তুমি জানো সকাল থেকে মানুষ কতবার এসেছে নতুন বউ দেখার জন্য, কত মানুষ বাজে কথা শুনিয়ে গিয়েছে। এত বেলা করে নিজের স্বামীর সাথে শুয়ে থাকার মানে নির্লজ্জতা। এটা আমি বলছি না, মানুষ বলেছে। সাত সকালে শাশুড়ির মুখে বরের সাথে শুয়ে থাকা নিয়ে কুমন্তব্য শুনে লজ্জায় সারা যেন মরে যাচ্ছে। এমন সময় একজন বয়স্ক মহিলা এসে বললেন,
এমন বিশ্রী কথাটা সারার কর্ণকুহরে প্রবেশ করতেই সারার সমস্ত শরীর ঘিন ঘিন করে উঠল। মহিলাটির দিকে তাকিয়ে বলল, মানুষের বিয়ে হয়ই তো বরের সাথে শুয়ে থাকার জন্য, মানুষ বিয়ে করেই তো শুয়ে থাকার জন্য। আপনি কখনো বরের পাশে ঘুমননি? এমন সময় কি কারণে যেন রোশন কিচেনের দিকে এসেছিল। সারার মুখে এমন কথা শুনে চোখ বড় বড় করে সারার দিকে তাকালো। সারারও চোখ পড়লো রোশনের দিকে, সাথে সাথে সারা চোখ বন্ধ করলো। এমন নির্লজ্জ কথা বলার সময় ওনাকে আসতে হলো। রোশনের আম্মা সারার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন, উনি সম্পর্কে তোমার দাদি হন, মজা করে কথা বলেছে। তার জন্য তুমি ওভাবে কথা শোনাবে? কথা তো খারাপ কিছু বলেননি। সারা শাশুড়ির দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েও আর বলতে পারলো না। রোশনও যেন কি কাজে এসেছিল আবারও চলে গিয়েছে। রোশনের আম্মা সারার আপাদমস্তক তাকিয়ে দেখে বললেন, এ কি তুমি 3 পিস পরেছো কেন নতুন বউ? এই বাড়িতে বউয়েরা সবাই শাড়ি পরে, তুমি হলে এই বাড়ির নতুন বউ। দিন দুনিয়ায় মানুষ তোমাকে দেখতে আসবে, পাড়া প্রতিবেশীরা তোমাকে দেখে কি বলবে? তোমার পোশাক নিয়েই বা কি বলবে? পাড়ার মানুষ তো ছিছি ছিছি করবে। একদিনেই এই বাড়ির মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিবে তুমি। যাও এক্ষুনি গিয়ে এসব 3 পিস খুলে শাড়ি পরে এসো। সারার মুখটা কালো হয়ে গেল। রোশনের মায়ের দিকে ছলছল চোখে তাকিয়ে নিজের মায়ের মুখটা ভেসে উঠল। কই, আমার মা তো সামান্য ভুলে এমন আচরণ কখনো করেনি। 3 পিস পরা নিয়ে তো কখনো কথা শোনায়নি। তাহলে কি বিয়ে মানেই একটা মেয়ের জীবনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়া? বিয়ে মানেই কি এক বাড়ির আদরের মেয়ে আর এক বাড়ির অবহেলার পাত্রী? শাশুড়ি আর নিজের মায়ের মাঝে কি এতই তফাৎ? মেয়েদের এতগুলো রূপ কেন হয়? তাহলে আমার ভাই থাকলে সে বিয়ে করলেও কি আমার আম্মু এমন করতো? সারার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। তার জীবন, তার দিন দুনিয়া সব কি তাহলে আজ থেকে এইভাবে পাল্টে যাবে? সারা শাশুড়ির সামনে মাথা নত করে মিহি কণ্ঠে বলল, আমি তো শাড়ি পরতে জানি না। রোশনের আম্মা খিটখিট কণ্ঠে বললেন, পারো না, পড়তেই হবে। কেউ সব আগে থেকে পড়ে না, ধীরে ধীরে শিখতে হয়। সারা রোশনের আম্মার দিকে দুই চোখ মেলে তাকালো। তাকিয়ে খেয়াল করলো রোশনের আম্মার কেন যেন তাকে পছন্দ নয়। এই বাড়িতে আসার আগ থেকে কখনো ভালোভাবে কথা বলেননি। ছেলের বউ হিসেবে কি তাহলে ওনার আমাকে পছন্দ নয়? না হলে বাড়ির নতুন বউয়ের সাথে তো কেউ এত উগ্রভাবে কথা বলে না। তবে সারা এখনো পুরোপুরি শিওর নয়, তাই চুপ রইল। কিচেনে উপস্থিত মুরব্বী মহিলাটি সারার মাথার চুলে হাত দিয়ে বলল। সারা কৌতূহলী চোখে মহিলাটির দিকে তাকিয়ে রইল। সে কি একবারও গোসলের কথা বলেছে? তাহলে উনি আন্দাজে গোসলের কথা কেন বলছেন? সারার মুখের অবয়ব কেমন যেন বোকালের মতো হয়ে গেল। সে বোকা বোকা চোখে মহিলাটির দিকে তাকিয়ে বলল, আমি গোসল করেছি, কে বলল? তখনই মহিলাটি রোশনের আম্মার দিকে কপাল টান টান করে তাকালো। তার মানে এই মেয়ে গোসলও করেনি। রোশনের আম্মা মহিলাটির কানে ফিসফিস করে বললেন, আপনি একটু জিজ্ঞাসা করেন গোসল করেছে কিনা। সারার এখানে দাঁড়িয়ে থাকতে নিজেকে একদম বোকাশোকা লাগছে। তাকে উপস্থিত রেখে অন্য দুইজন কানে কানে ফিসফিস করছে। নিজেকে ভীষণ বেকুব লাগছে সারার। সে নিজেকে স্বাভাবিক রাখতে জিভ দিয়ে বারবার দুই ঠোঁট ভেজাচ্ছে। মুরব্বী মহিলাটি বললেন। সারা কপাল কুঁচকে মহিলাটির দিকে তাকিয়ে বলল, না তো, কেন করব গোসল? সারার মাথায় এতক্ষণে এটা আসেইনি যে মহিলাটি এইসব অসভ্য কথাবার্তার ইঙ্গিত দিচ্ছেন। সারা যেন অবাকের চরম পর্যায়ে চলে গিয়েছে। এইসব কথাবার্তাও মানুষ মানুষের কাছে জিজ্ঞেস করে? এরই মাঝে রোশনের আম্মা সারার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বললেন, তুমি এই অপবিত্র অবস্থায় রান্নাঘরে প্রবেশ করেছো? যাও এক্ষুনি বের হও, এক্ষুনি গিয়ে গোসল করে শাড়ি পরে এসো। শাশুড়ির মুখে এইসব কথা শুনে লজ্জায় সারা ওখানে দাঁড়াতে পারছে না। মাথা যেন কেটে পড়ে যাচ্ছে। শাশুড়িকে সরাসরি এসব প্রশ্নের উত্তর দিতে না পেরে মহিলাটির দিকে তাকিয়ে বলল, তা আগে বলবেন না ওই সব কথা বলছেন? তাহলে তো উত্তর আগেই দিয়ে দিতাম। কাল সারা রাত তো আমি ঘুমাইনি, শুধু গোসলই করেছি। বলেই সারা কিচেন থেকে রওনা হলো। কিচেন থেকে বের হতেই একটা মেয়ের মুখোমুখি হলো। মেয়েটা গতকাল রাতের সেই মেয়ে।
সারার দিকে তাকিয়ে এমন ভাবে চেয়ে আছে যেন সারা মেয়েটার চোখের বালি। সারা বুঝতে পারছে না মেয়েটা তার দিকে ওইভাবে তাকিয়ে আছে কেন। এই বাড়িতে আসার পর থেকেই সবার আচার আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে সারার কাছে, যেন সারা এই বাড়ির বউ নয়, ও এই বাড়ির শত্রু। সারা মেয়েটার দিকে তাকিয়ে নিজের রুমে যেতে যেতে ভাবছে, এই মেয়ে তোমার দিকে কুচক্রী মহিলাদের মতো তাকিয়ে থাকে কেন? হ্যাঁ, এই মেয়েকে আমি কি করেছি? কি আশ্চর্য, মেয়েটা কি রোশন স্যারের আগের বউ না, প্রেমিকা? ভাবতে ভাবতে সারা তার আর রোশনের রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করতেই দেখলো রোশন বিছানায় পা মেলে দিয়ে বসে আছে, পায়ের উপর ল্যাপটপ রাখা, কিবোর্ডে চাপছে 2 হাত দিয়ে। সারা রুমে প্রবেশ করতেই রোশনের হাত দুটো আপনা আপনি থেমে গেল। সারার বিরক্ত মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকালো রোশন। চঞ্চল মেয়েটা কেমন যেন বিরক্ত হয়ে আছে, সাথে একটু মন খারাপও দেখা যাচ্ছে। রোশন ল্যাপটপের শাটার অফ করে সারার দিকে তাকিয়ে বলল, এনি প্রবলেম সারা? সারা লোহিত বর্ণ চোখে রোশনের চোখের দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে আসার পর থেকে বাড়ির সবার আমাকে নিয়ে প্রবলেম বলে মনে হচ্ছে। এ বাড়িতে বউ নয়, যেন একজন শত্রু নিয়ে এসছে, এমন ব্যবহার করছে সবাই। রোশন বুঝতে পারলো নিশ্চিত সারাকে কেউ কিছু বলেছে। ল্যাপটপটা পায়ের উপর থেকে নামিয়ে বিছানার উপরে রাখলো। গম্ভীর চোখে মুখে সারার দিকে এসে অত্যন্ত নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করলো। কেউ কিছু বলেছে? সারা রোশনের চোখের দিকে তাকালো, কিছুক্ষণ নীরব থেকে ভাবলো, সবার মন মানসিকতা এক নয়, হয়তো রোশন স্যারের মা অমনি। কিছু মানুষের কথাবার্তায় মুদ্রা দোষও থাকে, হয়তো আমিই তাকে ভুল বুঝছি, তাই বলে বিয়ের পরদিনই তার ওই সন্তানের কাছে তার বদনাম বলবো? একজন সন্তান হয়ে নিশ্চয়ই রোশন স্যারের নিজের মায়ের নামে খারাপ কথা শুনতে ভালো লাগবে না। ছি ছি, মায়ের নামে বদনাম বলে সন্তানের মনে বিষক্রিয়া তৈরি করা যাবে না। সে আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমি এসব পারবো না। তাছাড়া যত যাই হোক, রোশন স্যার আমার স্বামী, এটাই বড় কথা। যা কিছু হয়ে যাক, বাকি জীবন আমাকে মানিয়ে নিয়ে তার সাথে কাটাতে হবে। তার জীবনে তার প্রিয় মানুষের খারাপভাবে উপস্থাপন করে তার মনে অশান্তি সৃষ্টি করতে পারবো না। তাই সারা বেশ কিছুক্ষণ চুপচাপ থাকলো, তারপর জবাব দিল, একজন মুরব্বী মহিলা বলেছেন গোসল করে শাড়ি পরতে। রোশনও সরল মনে জিজ্ঞেস করলো। কেন? এই কেনর উত্তর দেওয়া সারার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। যতই হোক রোশন তার স্যার, আর এই ধরনের নোংরা কথা তার পক্ষে বলা কখনোই সম্ভব নয়। সারাকে চুপ থাকতে দেখে রোশন আবারও জিজ্ঞেস করলো। কি হলো, চুপ আছো যে? সারা মনে মনে বলল, বয়স হয়ে গেল, 80, এখনো এসব জানে না। একা বিয়ে করতে বলেছিল কে? সারাকে বিড়বিড় করতে দেখে রোশন আবারও প্রশ্ন করলো। এক্সকিউজ মি? সারা এবার বিরক্ত চোখে রোশনের দিকে তাকিয়ে বলল, ঠিক বয়সে বিয়ে করলে এতদিন 36টা সন্তানের বাবা হতেন, আর এখনো এসব জানেন না। আপনাদের কিচেনের ওই বুড়ি মহিলা বলেছে বিয়ের পরের দিন গোসল করতে হয়, তাই আমিও যেন গোসল করি। রোশন চোখ বড় বড় করে সারার দিকে তাকালো, দ্রুত কয়েকটা শুকনো কাশি দিয়ে বলল, তার জন্য রিজন লাগে, তুমি তো জানো এসবের প্রয়োজন নেই তোমার। সারা তরতর করে বলে উঠল, তা আমি জানলে কি হবে? আপনাদের বাড়ির মানুষেরই তো বিশ্বাস নেই আপনার প্রতি। বলেই সারা গোসলে ঢুকলো। রোশন হা করে ওয়াশরুমের দিকে তাকিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, এই বাচ্চা মেয়েকে কে বুঝাবে? আমার মতো ভদ্রপুরুষ দুনিয়াতে একটাও নেই। আমি বলি বেঁচে গিয়েছো। আধা ঘন্টা পরে সারা গোসল করে লাল টকটকে একটা সুতির শাড়ি পরে বের হলো। রোশন হা করে সারার দিকে তাকিয়ে রইল। কেমন যেন মনে হলো সাত সকালে একটা পুতুল ওয়াশরুম থেকে বের হলো, স্নিগ্ধ কোমল, যাকে দেখলেই স্পর্শ করতে মন চায়। রোশনের শরীর এক প্রকার ঝিম ধরে গেল। সে যেন সারাকে দেখলো না, নিজের চোখে নিজের সর্বনাশকে দেখলো। সারা নিচু হয়ে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করছে, কিন্তু নিচ থেকে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে। সে রোশনের দিকে তাকিয়ে বলল, একটু কুচিটা ধরে দেবেন? রোশন কেমন টালমাটাল ভাবে সারার দিকে এগিয়ে গেল। নেশাক্ত চোখে সারার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে সারার শাড়ির কুচি ধরে এক ধ্যানে তাকিয়ে আছে সারার মুখের দিকে। সারা কুচি ঠিক করছে আর বিড়বিড় করে বলছে,
বিয়ে যখন করেছেন কুচি তো ধরতেই হবে। রোশন এবার মৃদু হেসে বলল, তাহলে দাও কুচিটা গুজেও দেই, সবটুকু সাহায্য আমিই করি তোমাকে। কথাটা সারার কর্ণকুহরে যেতেই সে রোশনের দিকে দৃষ্টি মেলল। দ্রুত 2 পা সরে গিয়ে শাড়ির কুচি গুজে বলল, আপনার কাজ শুধু কুচি ধরা, আর কিছু না। রোশন ঘুচিয়ে তাকিয়ে বলল। আচ্ছা। সারা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত সে। এদিকে চুলের পানিতে পেছনের শাড়ি সব ভিজে যাচ্ছে। সারার সেদিকে কোনো খেয়াল নেই, কিন্তু রোশনের খেয়াল আছে। সে সারার প্রতিটা নখেরও খেয়াল রাখে। আচমকায় রোশন সারার পেছনে গিয়ে দাঁড়ালো, টাওয়াল দিয়ে সারার চুল মুছিয়ে দিতে লাগলো। সারা আয়নায় দেখলো তার পেছনে দাঁড়িয়ে একজন সুদর্শন পুরুষ আলগোছে তার চুলের পানি মুছে দিচ্ছে, খুব যত্নের সাথে। একটা পুরুষ যে এতটা যত্নশীল হতে পারে রোশনকে না দেখলে বোঝাই যেত না। সারা নিশ্চুপ দাঁড়িয়ে আছে আর রোশন তার চুলের পানি মুছে দিচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। এরই মাঝে সারার ফোন বেজে উঠলো। সারা ফোন রিসিভ করতেই ছোঁয়া বলে উঠলো, ফুলসজ্জা কেমন হলো রে সারা? সারা রোশনের দিকে তাকিয়ে বলল, যে লোক ফুলশয্যার রাতে সারা রাত চোখে চশমা পরে কাটিয়ে দিতে পারে তার ফুলশয্যা আর কেমন হবে? ওইটাকে ফুলশয্যা নয়, বলে চশমা সজ্জা। সারার মুখে এমন কথা শুনে রোশন দ্রুত চোখের চশমা খুলে অদ্ভুত চোখে সারার দিকে তাকালো।